সবাই আশা করি খুব ভালো আছো। আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি, সেটা হলো ধারক এবং ধারকত্ব। ক্লাস 12-এর পার্সপেক্টিভ থেকে যদি দেখো, এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ এই চ্যাপ্টারের অনুরূপ একটা চ্যাপ্টার তোমরা ক্লাস 10-এ পড়েছো, সেটা হচ্ছে রোধ। কেন অনুরূপ বলছি? কারণ রোধ যেমন একটা বর্তনীর ক্ষেত্রে একটা তার অংশ যেটা আমাদের কাজে লাগে, তেমনি সেই রকম ধারকও একটা বর্তনীতে দরকার হয়। এবার ধারক কি, কেন দরকার হয়, সেই ব্যাপারে আমরা একটু আসবো। দেখো, আমরা প্রতিনিয়ত বিভিন্ন রকম যন্ত্রপাতি ব্যবহার করে থাকি, ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি যেটা আমাদের প্রয়োজন হয় দিনের পর দিন বাড়িতে। কিছু কিছু যন্ত্র থাকে, কিছু ইনস্ট্রুমেন্ট থাকে যেখানে যন্ত্রটা শুরু করতে গেলে, ঠিক আছে, মাথায় রাখবে, যন্ত্র শুরু করতে বেশি তড়িৎ প্রবাহের প্রয়োজন হয়। কি বলতে চাইছি এই ব্যাপারটা দিয়ে একটু বোঝার চেষ্টা করো। কিছু কিছু যন্ত্র আছে, যে যন্ত্রগুলো শুরু করতে, যখন সেটা স্টার্ট হবে, একবার শুরু হয়ে গেলে তারপরে কিন্তু সেটা নিয়ে আর আমাদের খুব একটা ভাবার দরকার নেই, তখন কিন্তু সে এত বেশি তড়িৎ গ্রহণ করে না। কিন্তু যখন সেটাকে শুরু করতে যাবে, ঠিক সেই সময়টাতে অনেক বেশি তড়িতের প্রয়োজন হয়। আমি তোমাদের একটু মনে করিয়ে দিতে চাই, ধরো কোনো একটা বস্তু যখন কোনো একটা তলের উপর স্থির থাকে, আমরা জানি সেই বস্তুর উপর যদি বল প্রয়োগ করে আমি তাকে গতিশীল করার চেষ্টা করি, তাহলে তার গতির বিপক্ষে একটা বল কাজ করে, সেটাকে আমরা বলি ঘর্ষণ বল। এবং যতক্ষণ বস্তুটা স্থির থাকে আমরা এটাকে বলি স্থির ঘর্ষণ বল বা স্ট্যাটিক ফ্রিকশন। এবার যখন বা স্থিত ঘর্ষণ বল, যখন আমরা বল প্রয়োগ করি স্থিত ঘর্ষণ বলকে ওভারকাম করি, তারপরে যখন বস্তুটাকে আমরা ঠেলে নিয়ে যাই, তখন কিন্তু আমাদের অতটা বল প্রয়োগ করতে হয় না, যত না প্রথম তার অবস্থার পরিবর্তনের জন্য প্রয়োজন হয়। আমরা যদি এটাকে অন্য দিক দিয়ে ব্যাখ্যা করি, আমরা জানি যখন কোনো বস্তু স্থির থাকে তার মধ্যে একটা ধর্ম কাজ করে, যেটাকে আমরা বলি স্থিতিজাড্য। তো এই স্থিতিজাড্যটা যখন আমরা ওভারকাম করতে যাই, তখন কিন্তু আমাকে অনেক বেশি বল প্রয়োগ করতে হয়। ঠিক একই রকমভাবে কিছু কিছু যন্ত্র আছে, সেই যন্ত্রগুলো শুরু করতে গেলে আমার বেশি তড়িৎ প্রবাহ, এক কথায় আমাকে বেশি শক্তি প্রয়োগ করতে হয়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ফ্যান, যে কোনো ইলেকট্রিক মোটর, কিচেন চিমনি, রান্নাঘরের চিমনি যেটা আমরা বলি, যেটা এক্সস্টার হিসাবে কাজ করে। তো এই ধরনের কিছু কিছু যন্ত্র আছে যেটা শুরু করতে যথেষ্ট বেশি কারেন্ট লাগে। কতটা? কাছাকাছি 25 থেকে 50 অ্যাম্পিয়ার। এই পরিমাণটা কিন্তু নেহাত কম নয়, অনেকটাই বেশি। আমাদের ঘরে যে কারেন্ট আসে, মানে মেন লাইনে যেটা আসে, সেটা কাছাকাছি 30 অ্যাম্পিয়ারের মতো, 20 থেকে 30 অ্যাম্পিয়ারের মতো, ঠিক আছে। আর সেই জায়গায় আমার 25 অ্যাম্পিয়ার থেকে 50 অ্যাম্পিয়ার লাগবে, আমি তৈরি করব কি করে? আবার যখন যন্ত্রটা একবার চলা শুরু করে দিল, তখন সেখানে কিন্তু 5 অ্যাম্পিয়ার লাগলেই বা 5 অ্যাম্পিয়ারের কম দিলেই কিন্তু কাজ চলে যাচ্ছে। তার মানে বুঝতে পারছো, এই শুরুর জন্য আমাকে অ্যাট এ টাইম অনেকটা বেশি শক্তি দিতে হয়। তাহলে সেই বেশি শক্তি দেওয়ার জন্য এমন একটা কিছু দরকার যা কিছু আধানকে সংরক্ষণ করে রাখতে পারে। আধান সংরক্ষক, যে কিছু আধানকে সে সংরক্ষণ করে রাখবে, যখনই যন্ত্রটা শুরু হতে যাবে ওই পুরো আধানটা দিয়ে দেবে তাকে। তার ফলে কি, যন্ত্রটা শুরু হয়ে গেল, আর একবার শুরু হয়ে গেলে কি, তারপরে তো সরাসরি আমার কানেকশন করাই আছে, সেটা চলতেই থাকবে। কিন্তু শুরুর সময়
একসাথে এতটা শক্তি দেওয়ার জন্য আমার এমন একটা কিছু যন্ত্রর দরকার হয় বা এমন একটা কিছু এলিমেন্টের দরকার হয় যেটা একসাথে অনেকটা পরিমাণ শক্তি দিতে পারে। এবার শক্তি, এখানে শক্তি বলতে আমি কি বুঝবো? শক্তি বলতে আধান। তড়িৎ শক্তি কিসের মাধ্যমে দেবে? আধানই তো দিতে হবে। তাহলে আধানকে সংরক্ষণ করে রাখতে হবে। যে আধানকে সংরক্ষণ করে রাখতে পারে তাকেই আমরা বলি ধারক। তাহলে ধারক কিন্তু আর কিছু না, ধারক হচ্ছে একটা আধান সংরক্ষক, যে একসাথে অনেক আধান সংরক্ষণ করে রাখতে পারে। তাহলে যে যত বেশি আধান সংরক্ষণ করে রাখতে পারবে, তাহলে তাকে আমরা বলবো তার ধারকত্ব অনেক বেশি। এবার আমি ধারকত্ব ব্যাপারটাতে আসছি। প্রথম কথা এটা যে যখনই আধান সংরক্ষণের কথা হচ্ছে, পরিষ্কার যে এটা কোনো অন্তরক পদার্থ দিয়ে সম্ভব না। আমাকে একটা পরিবাহী রাখতে হবে। ধরো এই একটা পরিবাহী, তো পরিবাহীতে আমি আধান দিলাম, ঠিক আছে, কিন্তু আধান আমি নিচ্ছি না। তাহলে ধরো এখানের সঙ্গে আমি সরাসরি কোনো ব্যাটারির কানেকশন করে দিয়েছি, তাহলে এখানে গিয়ে আধান জমা হচ্ছে, ঠিক আছে। তাহলে এই আধান জমা হওয়ার প্রবণতা বিভিন্ন পরিবাহীর ক্ষেত্রে বিভিন্ন। আমি যদি বলি যে ধরো আমার কাছে একটা লোহার দণ্ড আছে, ভালো করে বোঝো পুরো ব্যাপারটা, ধারক ধারকত্ব খুব গুরুত্বপূর্ণ জিনিস, আর একটা তামার দণ্ড আছে, দুটোকে আমি আগুনের মধ্যে ধরলাম, তাহলে দুজনের তাপ ধারণ ক্ষমতা কি সমান? আমরা কিন্তু ক্লাস 11-এ পড়েছিলাম না, দুটো রডের ক্ষেত্রে তাপ ধারণ ক্ষমতা কিন্তু আলাদা আলাদা। সেটা কিসের উপর নির্ভর করে না, সেটা নির্ভর করে আরেকটা ধর্মের উপর, যেটাকে আমরা বলেছিলাম আপেক্ষিক তাপ। যার আপেক্ষিক তাপ যেরকম, তার আধান ধারণ ক্ষমতা, বা আধান ধারণ বলছি, তাপ গ্রহণ ক্ষমতা সেরকম। ঠিক একই রকম ভাবে আমি বিভিন্ন যদি পরিবাহী নিই, ধরো একটা লোহার প্লেট নিলাম, ধরো একটা তামার প্লেট নিলাম, যেখানে আধান আমি সংরক্ষণ করে রাখতে চাইছি, আমি ধরে রাখতে চাইছি ওখানে কিছু আধান, ঠিক আছে, তাহলে তাদের এই আধান ধারণ ক্ষমতা সমান নয়। এই আধান ধারণ ক্ষমতাটা যে ধর্মের উপর নির্ভর করে, সেই ধর্মটাকেই আমি বলছি ধারকত্ব। যার ধারকত্ব যত বেশি, তার আধান ধারণ ক্ষমতা তত বেশি। যার ধারকত্ব যত কম, তার আধান ধারণ ক্ষমতা তত কম। এবার এই ধারকত্ব ব্যাপারটা কি, সেটাতে আমি একটু আসবো। আমি এর কিছুটা ফিজিক্যাল সিগনিফিকেন্স বোঝাই, ভালো করে এই জায়গাটা বোঝো। ধরো এই একটা তল ছিল, পরিবাহী তল, এটাতে আধান আছে কিউ। এবার নিশ্চয়ই পরিবাহী তলে যখন তুমি একটা আধান দিচ্ছ, এর একটা বিভব তৈরি হচ্ছে চারপাশে। আমরা বিন্দু আধানের ক্ষেত্রে দেখেছি বিভব ভি সমান কিউ বাই 4πε0 আর। যদি আর দূরত্বে কিউ আধানের জন্য আমি বিভব বের করতে চাই, তাহলে একটা আধান কোনো জায়গায় রাখলে তার চারপাশে তার একটা বিভব থাকে, ঠিক আছে। এবার আমাকে বলা হলো যে ধরো আমি এখানে একটা ক্ষুদ্র আধান ডি কিউ এর মধ্যে এনে রাখতে চাই, মানে আধানের পরিমাণ বাড়াতে চাই। ভালো করে বোঝো এই জায়গাটা। তাহলে এই ক্ষুদ্র আধানটা যখন আমাকে নিয়ে আসতে হবে, আমাকে এই ভি বিভবের বিরুদ্ধে কাজ করতে হবে। কতটা কাজ করতে হবে? আমি যদি লিখি ডি ডব্লিউ, তাহলে সেটা হবে ডি ডব্লিউ সমান ভি ইন্টু ডি কিউ, ঠিক কিনা? এবার ধরো কাজকর্ম করে কোনো রকম ভাবে তুমি এই ডিকিউ আধানকে এখানে স্থাপন করে দিলে। আচ্ছা, ডিকিউ আধান স্থাপন করার পর এখন আধান কত হয়ে গেল না, এখন আধান হয়ে গেল কিউ প্লাস ডিকিউ, আগের আধানের থেকে পরিবর্তন। আর বিভব, যেহেতু আধান বেড়েছে, পরিষ্কার কথা আমার বিভব কি হবে? বাড়বে। আমার বিভব তো একই থাকতে পারে না। যখন তুমি একটা বাইরে থেকে আধান দিয়েছো, আমার বিভব অটোমেটিক্যালি বাড়বে। ধরো বিভব আমার বাড়লো ভি প্লাস ডিভি, ঠিক আছে। এরপর যদি আমি আরেকটা আধান আনতে চাই, ধরো ডি কিউ ড্যাশ, তাকে আনতে চাইছি, তাহলে আমাকে আগে যা কৃতকার্য করতে হয়েছিল তার থেকে বেশি কৃতকার্য করতে হবে, কারণ আগের থেকে বিভব বেড়ে গেছে। তাহলে যত আস্তে আস্তে আমি বেশি আধান দিতে থাকবো কোনো পরিবাহীতে, তত তার পরবর্তী আধান আনার জন্য আমাকে বেশি কৃতকার্য করতে হবে।
তার মানে আমাকে যদি একটা সময় হয় যে খুব বেশি কৃতকার্য করতে হচ্ছে, আমি আধানটাকে আর আনতে পারবো না। তাহলে আমাকে লক্ষ্য রাখতে হবে এমন একটা পরিবাহী নিতে হবে যে পরিবাহীতে আমি যত আধান দিই না কেন তার বিভবের বৃদ্ধি কম। তাহলে আমি এখানে লিখতে পারি আধান বৃদ্ধির সাথে বিভব বৃদ্ধি যদি খুব বেশি না হয় সেই পরিবাহী ধারক হিসেবে বেশি উপযুক্ত। তার মানে কি, সে বেশি আধান সংরক্ষণ করতে পারবে। যত তুমি আধান দাও না কেন তার মধ্যে কি হচ্ছে না, বিভবের এই যে বৃদ্ধিটা, বিভবের বৃদ্ধি খুব বেশি হচ্ছে না। আর বিভবের বৃদ্ধি খুব বেশি না হলে তত তুমি বেশি আধান দিতে পারবে। ধরো আমি উদাহরণ হিসাবে বলি, ধরো এইরকম একটা পরিবাহী রেখেছো, এতে যদি তুমি 1 কুলম আধান এক্সট্রা দাও, সঙ্গে সঙ্গে দেখতে পেলে এর মধ্যে 2 ভোল্ট বিভব প্রভেদ বেড়ে গেল। উল্টো দিকে আরেকটা পরিবাহী তুমি রেখেছো, সেখানে 1 কুলম আধান দিলে আমার হয়তো 0.5 ভোল্ট বিভব বাড়লো। তাহলে কোন পরিবাহীটাকে আমি ধারক হিসাবে বেশি আগে গ্রহণ করব, না যেটাতে বিভব কম বেড়েছে? না বিভব কম বাড়ার অর্থ কি, পরবর্তী আবার যখন আধানটাকে আমি নিয়ে আসবো আমার কৃতকার্য কম করতে হবে, আমার শক্তিক্ষয় কম হবে। আর যদি আমাকে বেশি শক্তিক্ষয় করে আনতে হয় তাহলে তো আমি আনতে পারবো না। এই হচ্ছে ধারক। আর যার ধারকত্ব বেশি, ভালো করে বোঝো, এই ধারকত্ব ধর্মটা যার বেশি আছে তার বিভবের বৃদ্ধিটা কম, সেই জন্যই সেটা ধারক হিসাবে বেশি উপযুক্ত। বিভিন্ন পরিবাহীর ধারকত্ব বিভিন্ন রকম, তাহলে এই ধারকত্ব যত বাড়বে তত আধানের সংযুক্তিতে, ভালো করে বোঝো, আধানের সংযুক্তিতে বিভবের বৃদ্ধি কম হবে। আর যত বিভবের বৃদ্ধি কম হবে তত তাতে আমি বেশি আধান রাখতে পারবো। এই হচ্ছে ধারক ধারকত্বের মূল কথা। আমার মূল উদ্দেশ্য হচ্ছে কত বেশি পরিমাণ আধান আমি রাখতে পারি। তাহলে যত বেশি আধান আমি রাখতে পারবো আমি সেই আধানটা যে কোনো কাজে দ্রুত দিয়ে দিতে পারবো। আমি তোমাদের মনে করাতে চাই, দেখো তোমাদের ফ্যান বাড়িতে কারো যদি খারাপ হয়ে যায়, দেখবে ফ্যানের মধ্যে থেকে এইরকম একটা জিনিস বেরোয়। অনেক সময় বলবে যে এইটাকে চেঞ্জ করে দিতে, এটার নাম হচ্ছে কন্ডেন্সার। অ্যাকচুয়ালি কন্ডেন্সার এই ধারক ছাড়া কিচ্ছু না। এর মধ্যে কি আছে, এরকম আধান সংরক্ষণ। দেখবে এই যে দুটো তার আছে, এই দুটো তারকে যদি জোড়ো দেখবে কারেন্ট ফ্ল্যাশ করছে, তার মানে নিশ্চয়ই এর মধ্যে আধান সংরক্ষণ করে রাখা আছে। যে আধানটা এই দুটো লাগাচ্ছ বলে কি হচ্ছে, নিউট্রাল হয়ে যাচ্ছে, এই জন্য ফ্ল্যাশ করছে। এই হচ্ছে পুরো গল্প ধারক ধারকত্বের। আমি এখনো পর্যন্ত কোনো ক্যালকুলেশনে যাইনি, আমি শুধু বোঝানোর চেষ্টা করছি এই ধারকের দরকারটা কেন আর কোন জিনিস ধারক হিসাবে বেশি কাজে আমাদের লাগবে। এরপরে আমরা একটু কাজের জিনিসে ঢুকবো। এটাও কাজের জিনিস অবশ্যই, কিন্তু এটা হচ্ছে আমাদের বোঝা, আমাদের কনসেপ্ট যেন ঠিক থাকে। কনসেপ্ট ঠিক থাকলে আমাদের পরের জিনিসগুলো দেখবে একদম ঝড়ের বেগে বোঝা হয়ে যাবে। আমরা একটা জিনিস বুঝলাম কি না, যত বেশি আধান কোনো পরিবাহীতে তুমি দেবে, পরিবাহীর তলে তুমি দেবে, তত বেশি বিভব বাড়বে। যত বেশি আধান তত বেশি বিভব। আমি তাহলে লিখতে পারি যে কিউ সমানুপাতিক ভি। কেন না, যত বেশি আধান দেব তত বেশি বিভব বাড়বে। এবার এই সমানুপাতিক চিহ্নটাকে তুলতে হবে। সমানুপাতিক চিহ্নটাকে তুলতে গেলে কি, আমাকে একটা ধ্রুবক আনতে হবে। এই যে সি, এই সিটাকে আমরা বলছি ধারকত্ব।
এবার বলবে স্যার এই ধারকত্বটাকে আমরা এভাবে বুঝছি কি করে? ভালো করে বুঝো। আমি কি বলছি, যত বেশি আধান দেবো তত বেশি বিভব বাড়বে। এবার আধান আমি কত দিতে পারবো সেটা কিসের উপর নির্ভর করছে? আমি এক্ষুনি বললাম, সেটা নির্ভর করছে তার ধারকত্বের উপর। তুমি একটা আধান দিলে তার বিভব কতটা বাড়ছে তার উপর নির্ভর করছে তুমি আর কতটা আধান দিতে পারবে। যদি একটু আধান দিলেই বিভব হু করে বেড়ে যায়, তাহলে তাতে তুমি বেশি আধান দিতে পারবে না, তাহলে তার ধারকত্ব কম। সে ব্যাপারটায় আসবো আমরা। তাহলে এখানে সিটা কি না, সিটা হলো ধারকত্ব। এবার এখান থেকে আমি লিখতে পারি সি সমান কিউ বাই ভি, সি সমান কিউ বাই ভি। তাহলে এটাই হলো ধারকত্বের সমীকরণ। ঠিক আছে, এবার এখান থেকে আমি যদি এর এককে যাই, এখানে একটা জিনিস একটু দেখে নাও যে দেখো একটা জিনিস, মজার জিনিস, এই ভি এর মান যত কম হবে ধারকত্ব কিন্তু তত বেশি হবে। যেটা বারবার বলছি যে বিভব যত কম হবে, বিভবের বৃদ্ধি যত কম হবে ততই কিন্তু ধারকত্ব বাড়বে। এই ভিটাকে আমরা এখন লিখছি, পরে গিয়ে দেখবে এটা অ্যাকচুয়ালি আমরা লিখবো সি ইকুয়ালস টু কিউ বাই ডেল্টা ভি। ডেল্টা ভি মানে বিভব প্রভেদ। তার মানে বিভব প্রভেদ যত কমবে বা যত কম থাকবে আধান দেওয়ার পর, তত তার ধারকত্ব বেশি, এবং সেটা আধান সংরক্ষক হিসাবে অনেক বেশি পরিমাণে কাজ দেবে। যাই হোক, আমি যদি এককে চলে আসি, এসআই এককে আসি, তাহলে কিউ, কিউ মানে কি কুলম্ব, ভি মানে কি ভোল্ট, তাহলে কুলম্ব ভোল্ট ইনভার্স, এটাই হওয়া উচিত ধারকত্বের একক। এইটারই নাম হচ্ছে ফ্যারাড। ওকে, এটাকে ডিনোট করি আমরা ক্যাপিটাল এফ দিয়ে। ঠিক আছে, ক্যাপিটাল এফ দিয়ে আমরা কি ডিনোট করি? ফ্যারাড। এই ফ্যারাড হচ্ছে ধারকত্বের একক। ধারকত্ব যেটাকে ইংলিশে আমরা বলি ক্যাপাসিটেন্স, আর ধারককে আমরা বলি ক্যাপাসিটার। আর ক্যাপাসিটেন্স, দ্যাটস ওয়াই ইট ইজ টেকিং সি হিয়ার। ওকে, এগুলো আমাদের মনে রাখতে হবে। এবার ধরো যদি বলা হয় যে কোনো একটা ধারকের ধারকত্ব 1 ফ্যারাড বলতে কি বোঝো? কোনো একটা ধারকের ধারকত্ব 1 ফ্যারাড বলতে কি বোঝো? 1 ফ্যারাড বলতে আমরা কি বুঝি? না, 1 ফ্যারাড বলতে বুঝি 1 কুলম্ব আধান আনলে বা আধানের ফলে, আধান সংযুক্তির ফলে বিভব বৃদ্ধি 1 ভোল্ট হয়। মানে 1 ফ্যারাড মানে কি? 1 ফ্যারাড মানে হচ্ছে 1 কুলম্ব বাই 1 ভোল্ট। মানে তুমি যদি ওখানে 1 কুলম্ব আধান যোগ করো তাহলে তার বিভবের বৃদ্ধি হবে 1 ভোল্ট। তুমি যদি বলো যে আচ্ছা 2 ফ্যারাড, তাহলে হবে 2 কুলম্ব আধান সংযুক্তির ফলে বিভব বৃদ্ধি 1 ভোল্ট। দ্যাট মিন্স 2 কুলম্ব বাই 1 ভোল্ট। তাহলে অবশ্যই 1 ফ্যারাড অপেক্ষা 2 ফ্যারাড যেটা ধারক হবে সেটা আমাদের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য। 1 ফ্যারাডে কি 1 কুলম্ব দিলেই তোমার 1 ভোল্ট বেড়ে যাচ্ছে, বাট 2 ফ্যারাডে কি হচ্ছে, 2 ফ্যারাডে আমি 2 কুলম্ব দিলে তবে গিয়ে আমার 1 ভোল্ট বাড়ছে। ঠিক একই রকম ভাবে 3 ফ্যারাড, 4 ফ্যারাড, এরকম হলে আরো বেশি। তবে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা যে ধারকগুলো ব্যবহার করি তাদের কোনোটাই এত দূর অবধি যায় না। আমরা যে ধারক ব্যবহার করি তার অর্ডার থাকে মাইক্রো ফ্যারাড বা পিকো ফ্যারাড, এই অর্ডারে। ঠিক আছে, মাইক্রো ফ্যারাড মানে কত না 10⁻⁻6, পিকো ফ্যারাড কত 10⁻⁻9 ফ্যারাড। ওকে, সরি, পিকো ফ্যারাড আই থিঙ্ক 10⁻⁻12, 10⁻⁻12 ফ্যারাড। ন্যানো ফ্যারাড 10⁻⁻9। ঠিক আছে, তাহলে এই অর্ডারের আমরা ব্যবহার করি, মানে ধারকত্ব খুব বেশি আমরা ব্যবহার করতে পারি না। এর অর্থ কি থাকে? 1 মাইক্রো ফ্যারাডের অর্থ না তুমি যদি 10⁻⁻6 কুলম্ব দাও তাহলে 1 ভোল্ট বিভব বেড়ে যাবে। ঠিক আছে,
এই হচ্ছে মোটামুটি বলতে পারো যে ধারকের পরিমাপের পদ্ধতি। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? এরপরে আমরা যাব যে আমার কাছে যদি কোনো গোলীয় পরিবাহী থাকে তাতে কতটা ধারক, মানে তার কতটা ধারকত্ব হতে পারে। একটা কথা মাথায় রাখতে হবে, এখানে একটা মজার জিনিস লক্ষ্য করছো যে ধারকত্ব আমরা পরিমাপ করতে পারি কিভাবে না, যদি আমি আধান জানি আর যদি আমি বিভব জানি তার অনুপাত নিয়ে আমি ধারকত্ব পরিমাপ করতে পারি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে ধারকত্ব এই আধান বা বিভব প্রভেদের ওপর নির্ভরশীল নয়। তোমরা বলবে এ কি মুশকিলের কথা, এক্ষুনি দেখতে পাচ্ছি যে এদের রেশিও নিয়ে আমি পরিমাপ করতে পারছি কিন্তু এটার উপর নির্ভরশীল নয়। না, আমি তোমাদের একটা জিনিস মনে করাতে চাই, যে একটু মনে করে দেখো তো, আমরা ওহমের সূত্র পড়েছিলাম, সেখানে এসেছিল R = V/I, মনে পড়ছে? এই আরটা কি ছিল? আরটা ছিল রোধ, ভিটা ছিল বিভব প্রভেদ, আইটা ছিল কারেন্ট। এবার আমরা বলেছিলাম যে রোধ অ্যাকচুয়ালি নির্ভর করে কার উপর না, রোধ নির্ভর করে কোনো পরিবাহীর প্রকৃতি, দৈর্ঘ্য এবং তার প্রস্থচ্ছেদের ব্যাসার্ধের উপর। R = ρL/A। আমরা V/I মানে ভি আর আই এর অনুপাত নিয়ে আর পরিমাপ তো করতে পারি, কিন্তু আর নির্ভর করে যে আমি যে বস্তুটা নিয়েছি তার প্রকৃতির উপর, যেটাকে আমরা রোধাঙ্ক বলেছিলাম, তার দৈর্ঘ্যের উপর, আর দ্বিতীয় ছিল তার প্রস্থচ্ছেদের ব্যাসার্ধের উপর। ঠিক একই রকম ভাবে আমি যখন ধারকত্বের কথা বলবো, এটা কিসের উপর নির্ভর করছে? প্রথম কথা নির্ভর করছে তার আকৃতির উপর। আকৃতি বলতে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে ক্ষেত্রফল। ঠিক আছে। নাম্বার 2, আধানের মাধ্যমের উপর। ওকে, আর মানে মাধ্যমের যে প্রকৃতি, কোন মাধ্যমে তুমি রেখেছো। এবং 3 নম্বর হচ্ছে পার্শ্ববর্তী উপস্থিত পরিবাহীর উপর। মানে যেটাকে তুমি ধারক হিসাবে ব্যবহার করছো তার পাশে অন্য কোনো যদি পরিবাহী থাকে সেই পরিবাহীর ওপর এটা নির্ভর করবে। 3টে জিনিস, আকৃতি, মাধ্যমের প্রকৃতি এবং পার্শ্ববর্তী পরিবাহীর উপস্থিতি, এই 3টে জিনিসের ওপর কোনো পরিবাহীর ধারকত্ব নির্ভর করে থাকে। ঠিক আছে, কিভাবে নির্ভর করে চলো দেখা যাক। ঠিক আছে, আশা করি এই জায়গাটা পরিষ্কার বোঝা গেছে। যদি কারোর বুঝতে অসুবিধা হয় এখানে ভিডিওটা পজ করে ব্যাপারটা দেখো, তারপরে পরের পার্টটাতে যাও। এরপরে আমরা দেখব যে কোনো একটা গোলীয় পরিবাহীর ওপর ধারকত্বের পরিমাণ, গোলীয় পরিবাহীর ওপর ধারকত্বের পরিমাণ। দেখা যাক জিনিসটা কিরকম। গোলীয় পরিবাহীর ওপর ধারকত্বের পরিমাণ। ধরো তোমার কাছে একটা গোলক আছে যার ব্যাসার্ধ হচ্ছে আর, ক্যাপিটাল আর, এবং তার উপরে আধান ছড়িয়ে আছে। কত আধান ছড়িয়ে আছে না, আমরা ধরে নিচ্ছি এর উপরে আধান আছে কিউ। ভালো করে বুঝছো, একটা গোলীয় পরিবাহী নিয়েছো, ঠিক আছে, গোলক একটা, অবশ্যই সেটা একটা ধাতব গোলক হলেই ভালো, এবং তার মধ্যে তার উপরে কিছু আধান ছড়িয়ে রেখেছো যার ব্যাসার্ধ আর। এবার ধরো বাইরে থেকে যদি কোনো একটা আধান ডিকিউ কে এই গোলীয় পরিবাহীর পৃষ্ঠে আসতে হয়, তাহলে কি গোলীয় পরিবাহীর বিভবের বিরুদ্ধে তাকে কৃতকার্য করতে হবে। ঠিক আছে, এবার গোলীয় পরিবাহীর বিভব যদি ভি হয় তাহলে কৃতকার্য ডিডব্লিউ সমান ভি ইন্টু ডিকিউ, এটা করতে হবে, তা না হলে তুমি এসে পৌঁছবে না। এখন মুশকিলটা হচ্ছে যে গোলীয় পরিবাহীর
এই পৃষ্ঠের ওপর, যেহেতু তুমি পৃষ্ঠের ওপরই নিয়ে আসছো আধানটাকে, তাহলে এই পৃষ্ঠের ওপর বিভব কত, এটা অলরেডি আমরা আগে বের করে রেখেছি যে ভি সমান কিউ বাই 4πε0 আর, যেখানে এখানে ক্যাপিটাল আর হবে যেহেতু পৃষ্ঠের ওপর বলছি, যেখানে ε0 হচ্ছে কি না এই যে পরাবৈদ্যুতিক ধ্রুবক আমরা ধরছি যখন মাধ্যমে অন্য কোনো পদার্থ নেই, এটা শূন্য মাধ্যমের কথা আমরা ভাবছি। তাহলে কিউ সমান 4πε0 আর, এইটা হচ্ছে এর বিভব। এবার এখান থেকে বিভবটা যখন আমি পেয়ে গেছি, দেখো আমরা তো জানি কিউ সমান সি ইন্টু ভি, আমাকে বের করতে হবে সি, তাহলে সি ইকুয়ালস টু কিউ বাই ভি। দেখো বিভব পেয়ে গেছি, কিউ আমি জানি, বসিয়ে দাও। তাহলে কিউ বাই 4πε0 আর, এটা উপরে চলে আসবে, কিউ কিউ কেটে যাবে, 4πε0 আর। মজার জিনিসটা কি দাঁড়াচ্ছে না, কোনো গোলীয় পরিবাহীর ক্ষেত্রে ধারকত্ব সেটা হচ্ছে 4πε0 আর। দেখো এটা কিসের উপর নির্ভর করছে, আর এর ওপর। আর মানে কি ডাইমেনশন বা আকৃতি, তার ব্যাসার্ধ মানে কি তার আকৃতির ওপর নির্ভর করছে। আর ε0টা কি বোঝাচ্ছে, যে কোন মাধ্যমে রেখেছো সে মাধ্যমের উপর নির্ভর করছে। তাহলে আমি যদি মাধ্যম আর আকৃতির পরিবর্তন ঘটাতে চাই, তাহলে সঙ্গে সঙ্গে তার ক্যাপাসিটেন্স বা ধারকত্বের পরিবর্তন করবে। তাহলে সি ইকুয়ালস টু 4πε0 আর। আচ্ছা, এই ধারকত্বকে, একে আমরা ধারক হিসেবে কি ব্যবহার করতে পারি? একটি গোলীয় তলকে যদি ধারক হিসেবে ব্যবহার করি, ধরো আমি যদি মনে করি যে আমি একটা ধারকত্ব চাই যার ধারকত্ব সি সমান হবে 1 ফ্যারাড, তার জন্য আমার কত ব্যাসার্ধের গোলীয় তল লাগবে সেটা একটু কল্পনা করে দেখা যাক, ঠিক আছে? তাহলে সি যদি 1 ফ্যারাড হয়, আমরা জানি 4πε0 সমান 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, এগুলো আমরা সব জেনে ফেলেছি। তাহলে এখান থেকে আমাদেরকে দেখতে হবে যে আর এর মান কত। তাহলে আর সমান কি সি বাই 4πε0, এটা এটা 4πε0 নয়, 4πε0 সমান 1/9 × 10⁹। ওকে, মান বসাও। তাহলে সি এর মান 1, 4πε মানে 1/9 × 10⁹। তাহলে উপরে উঠলে 9 × 10⁹ মিটার ব্যাসার্ধ লাগবে। 1 ফ্যারাড ক্যাপাসিটেন্স বা ধারকত্ব তৈরি করতে বা ধারকত্ব বজায় রাখতে কত বড় ব্যাসার্ধের গোলক আমার লাগবে না, 9 × 10⁹। পৃথিবীর ব্যাসার্ধ কত জানো? পৃথিবীর ব্যাসার্ধ যদি আমরা বলি, পৃথিবীর ব্যাসার্ধ 6.4, I think 6.4 × 10⁶ মিটার। পৃথিবীর থেকেও একটা বড় গোলক লাগবে আমি যদি এখানে সব 1 মাইক্রোফ্যারাডে 1 ফ্যারাডের আমি একটা ধারকত্ব তৈরি করতে চাই এই গোলকের ক্ষেত্রে, যেটা পরিষ্কার বুঝতে পারছো সম্ভব নয়। তার মানে আমি একটি গোলীয় পরিবাহীর সাহায্যে যে পরিবাহী বা যে ধারক তৈরি করব, সেই ধারকের ধারকত্ব কিন্তু খুব কম হবে। আর আমাকে যদি ধারকত্ব বৃদ্ধি করতে হয়, তাহলে তার ব্যাসার্ধ এত বৃদ্ধি করতে হবে যেটা কিন্তু আমাদের কি বলবো ধরার বাইরে, পৃথিবীর ব্যাসার্ধর থেকেও বেশি বড় নিতে হবে, যেটা সম্ভব না, ঠিক আছে? এবার দ্বিতীয় ক্ষেত্রে আমরা যদি দেখতে চাই যে আচ্ছা এটা তো বুঝলাম যে বেশি লাগবে এবং এর ধারকত্বটা যথেষ্ট কম হবে, উল্টো দিক থেকে যদি আমরা বিচার করি যে ধারকত্ব যথেষ্ট কম হবে, তাহলে কৃতকার্যটা কত হবে? কৃতকার্যটা যদি কত হবে বের করতে পারি, তাহলে বুঝতে পারবো যে বড় আমরা আদৌ তৈরি করতে পারবো কিনা। দেখা যাক মজার ব্যাপারটা কি। এরকম উল্টো পুরাণ দেখো, আমরা তো পড়েছি বাংলায় উল্টো পুরাণ, তো এখানে উল্টো পুরাণ হচ্ছে। এখানে দেখাচ্ছে যে যত ব্যাসার্ধ বাড়বে
তত আমার ধারকত্ব বাড়বে। আবার উল্টো দিকে আমি যদি বলি যে একটি গোলীয় পরিবাহীর মধ্যে আধান সংরক্ষণ যে করে রাখছে তার জন্য কতটা শক্তির ব্যয় হচ্ছে সেটা যদি দেখতে চাই, তাহলে শক্তি মানে কি, আমি এই আধানগুলো আনতে যা কৃতকার্য করতে হয়েছে সেই কৃতকার্যটাই ওর মধ্যে শক্তি হিসেবে সংরক্ষিত আছে। আমি তো দেখলাম এর সমীকরণটা dw সমান v ইন্টু dq। ভি এর মান কত আমরা দেখেছি, এখান থেকে আমি বের করতে পারি যে ভি সমান কিউ বাই সি। ভি সমান কিউ বাই সি। এবার তুমি কতটা আধান নিয়ে আসছো না ডি কিউ আধান আনছো, এটাকে একটু ক্যাপিটাল কিউ করে দিই তাহলে আমাদের সুবিধা হবে করতে। তাহলে ডি কিউ আধান তুমি সঙ্গে করে নিয়ে আসছো, তাহলে ডি ডব্লিউ সমান ভি ইন্টু ডি কিউ। ভি এর মান বসিয়ে দাও কিউ বাই সি ইন্টু ডি কিউ। তুমি ডব্লিউ বের করতে চাইলে এটার ইন্টিগ্রেশন করতে হবে। আচ্ছা লিমিট কত হবে, কত আধান এনেছো, কিউ আধান, তার মানে 0 থেকে কিউ আধান এনেছো, ইন্টিগ্রেশন করো, 1/c বাইরে চলে এলো, ইন্টিগ্রেশন করলে আসছে কিউ স্কোয়ার বাই 2, লিমিট 0 টু কিউ, মান বসিয়ে দাও কিউ স্কোয়ার বাই 2c। জিরোটার তো কোনো কাজ নেই, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করলে চলে যাবে। তাহলে এইটি হলো কৃতকার্য একটা কিউ আধান সমন্বিত। কিউ আধান সমন্বিত যদি আমাকে একটা গোলীয় পরিবাহী বানাতে হয় তাহলে তার কৃতকার্য হচ্ছে কিউ স্কোয়ার বাই 2c। ব্যাপারটা পরিষ্কার, কিউ স্কোয়ার বাই 2c। এবার এই যে কৃতকার্য তুমি করেছো এটাই এর মধ্যে কি হিসেবে কি হিসেবে সঞ্চিত থাকবে, এনার্জি হিসেবে বা শক্তি হিসেবে, এটাই গোলীয় পরিবাহীর শক্তি হিসেবে সঞ্চিত থাকলো। আচ্ছা গোলীয় পরিবাহীর যদি শক্তি বের করতে যাই তাহলে সি এর মানটা বসিয়ে দিই না কেন, সি সমান 4 পাই এপসাইলন নট আর বসিয়ে দিই এখানে, তাহলে আসছে কিউ স্কোয়ার বাই 2 ইন্টু 4 পাই এপসাইলন নট আর, গুণ করলে কিউ স্কোয়ার বাই 8 পাই এপসাইলন নট আর। কি মুশকিল, কেন মুশকিল না, মুশকিল ব্যাপারটা হচ্ছে এখানে দেখাচ্ছে এই সমীকরণ থেকে আমরা বলতে পারি যে শক্তি ই ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু আর। যত তোমার ব্যাসার্ধ বাড়বে শক্তি কমে যাবে, আর উল্টো দিকে আমরা দেখছি যত ব্যাসার্ধ বাড়বে তত ধারকত্ব বাড়বে। এ তো বড় মুশকিল কথা হলো। এক তো শক্তি যদি আমাকে একটা শক্তি মানে কি আধান সংরক্ষণের ক্ষমতা, উল্টো হয়ে যাচ্ছে পুরো ব্যাপারটা, ধারকত্ব বাড়ছে ব্যাসার্ধ বাড়লে, আবার যত ব্যাসার্ধ বাড়বে তত শক্তি তোমার কমে যাবে। ব্যাপারটাকে একটু ব্যাখ্যা করা যাক কিরকম ভাবে হচ্ছে এটা। এই জায়গাটা আশা করি বোঝা গেছে, যদি বোঝা না যায় এটা পজ করে একটু দেখে নিও, ঠিক আছে। আমি একটু মজার জিনিস দেখি যেটা এখনকার পরিস্থিতির সঙ্গে খুব রিলেটেড, ঠিক আছে। কি মজার জিনিস না, ধরো কোনো একটা পরিবাহীতে আমি এরকম আধান দিয়েছি, কেন এটা বলছে যে শক্তি কমে যাবে। একটা পরিবাহীতে যদি এরকম আধান দিয়ে রাখি, আমরা পড়েছি আগে যে তড়িৎ আবেশের জন্য কি হবে না, এর পাশে বায়ুর যে কণাগুলো আছে তারা কি হবে না পোলারাইজড হয়ে যাবে, মানে তাদের মধ্যে ধনাত্মক এবং ঋণাত্মক আধানের সৃষ্টি হবে। কি করে না, এখানে তুমি প্রচুর ধনাত্মক আধান দিয়েছো, এখানে বাকি যে বস্তুটি ছিল বায়ু, তাহলে বায়ুর ঋণাত্মক পোর্শনটা কি হবে এদিকে আকৃষ্ট হবে, ধনাত্মক পোর্শনটা দূরে সরে যাবে। একেই বলে পোলারাইজড হওয়া, মানে দুটো পোল তৈরি হচ্ছে। আমরা পড়েছিলাম না বজ্র বিদ্যুৎ কিভাবে তৈরি হয় মেঘের মধ্যে, কিছুটা ব্যাপারটা সেরকম, ঠিক আছে। তো যত এর পরিমাণ যদি বেশি হয় তাহলে বুঝতে পারছো তড়িৎ আবেশের ফলে এই যে ঋণাত্মক আধানের পরিমাণও কি হবে বায়ুর কণার মধ্যে বেশি হতে থাকবে। এরা যখন পরস্পর কাছে আসবে কি হবে না, পরস্পর কাছে এসে যখনই নিউট্রাল হবে তখনই এখান থেকে কি ফ্ল্যাশ বেরোবে। ভিডিওতে তা মাঝে মাঝে দেখতে পাওয়া যায়, দেখবে কিছু কিছু ভিডিওতে যে একটা গোলক রাখা থাকে, তাতে হাত দেওয়ার সঙ্গে সঙ্গেই তার থেকে যেন কারেন্ট ছিটকে বেরোচ্ছে, ঠিক আছে। এই যে ঘটনা, এটা তো এক টাইপ অফ ডিসচার্জিং, কারণ যেই এই দুটো মিলে যাবে এর ধনাত্মক আধান কমে যাবে ঋণাত্মক আধানের সাথে মিলে দিয়ে সেটা ফ্ল্যাশ হিসেবে বেরিয়ে যাবে, তাহলে এর মোট
আধানের পরিমাণ কমে যাবে, শক্তি কমে যাবে, ঠিক আছে। এইটাকে বলা হয়, খুব মজার নাম, করোনা ডিসচার্জিং। করোনা নামটা শুনেই এখনকার পরিস্থিতিতে বুকটা কেঁপে ওঠে, ঠিক আছে। করোনা ভাইরাসের যে ছবিটা আমরা মিডিয়াতে প্রায় দেখতে পাই, সেটা হচ্ছে একটা স্ফিয়ার বা একটা গোলক, তাতে দেখবে এই শিঙের মতো, মুকুটের মতো কিছু অংশ উঠে থাকে। এই করোনা নামটাও এসছে ক্রাউন থেকে। তো ফিজিক্সেও আমরা করোনা পড়ছি, এটা শুধু বায়োলজির একা সম্পত্তি নয়, ফিজিক্সেও আমরা পড়ছি যে করোনা ডিসচার্জিং। করোনা ডিসচার্জিং মানে হচ্ছে এরকম কোনো একটা গোলীয় তলে তুমি যদি প্রচুর আধান দিয়ে দাও, যেমন করে হোক প্রচুর আধান দিয়ে দাও, সে কিন্তু আধান ধরে রাখতে পারবে না। সে আধানকে কি করবে না, ছাড়তে থাকবে। কিরকম ভাবে না, এইরকম ভাবে করোনা ডিসচার্জিং করে, ঠিক আছে। আধান আস্তে 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 সে ছেড়ে দিতে থাকবে। তার ফলে আমার যে মূল উদ্দেশ্য ছিল যে আধান সংরক্ষণ, সেই জায়গাটা পুরোটাই শেষ হয়ে গেল। আমি আধান সংরক্ষণ করতে পারলাম না। আর আধান যদি আমি সংরক্ষণ করতে না পারি, তাহলে আমার এত কষ্ট করার কি দরকার? আমাদের তো মূল উদ্দেশ্য আধান সংরক্ষণ করা। এই জন্য এই গোলীয় ধারক, গোলীয় পরিবাহী ধারক হিসেবে আমরা ব্যবহার করি না। কারণ 1 নম্বর হচ্ছে এর ধারকত্ব কম, আর দ্বিতীয় হচ্ছে এখানে যে আধানগুলো সংরক্ষণ থাকে, এরা কেউ বাউন্ড নয়, কোনো একটা জায়গা দিয়ে ঘেরা নয়, এরা উন্মুক্ত। তাই জন্য এরা অনায়াসে করোনা ডিসচার্জিং করে কি হয়ে যায়, আধান ছেড়ে দিতে থাকে, শক্তি কমিয়ে ফেলতে থাকে। তাহলে অধিক শক্তি ক্ষয়। তুমি তাকে হয়তো 10 কুলম আধান দিয়ে রেখে দিয়ে এলে, কিছুক্ষণ পরে এসে টেস্ট করে দেখলে সেটা 5 কুলম হয়ে গেছে, 5 কুলম সে রাস্তায় বিলিয়ে দিয়েছে। এই রকম লোককে দিয়ে তো আর এখন সমাজে টিকে থাকা যায় না। তোমাকে যা রাখতে দিয়েছি, তুমি যদি রাস্তার এখান থেকে এখানে আস্তে আস্তে সবকিছু বিলিয়ে দাও, তাহলে তোমার সঞ্চয় তো আর থাকছে না। তাহলে এই দুটো প্রবলেমের জন্য আমরা গোলীয় ধারক ব্যবহার করতে পারলাম না। তাহলে এরপরে কি হবে, এরপরে কি হবে সেটা দেখার জন্য এর পরের পার্টে আমরা যাই, ঠিক আছে, যেখানে আমরা ধারককে নতুনভাবে ব্যাখ্যা করব। দেখা যাক। তাহলে যে সমস্যার কথা আগে পড়লাম, সেই সমস্যার সমাধানের জন্য কে এগিয়ে এলো না, এগিয়ে এলো সমান্তরাল পাত ধারক। সমান্তরাল পাত ধারক ব্যাপারটা কি, আর এটা কিভাবে গোলীয় পরিবাহীর ধারকত্বের যে প্রবলেমটাকে সলভ করলো কি করে? সমান্তরাল পাত ধারক কাকে বলে না, দুটো সমান্তরাল পাতকে পরস্পর কিছুটা দূরে যদি রেখে, তাকে যদি আমরা কোনো ব্যাটারির সাথে কানেক্ট করে দিই, তাহলে যে সংস্থাটা তৈরি হবে সেটাকে আমরা বলছি সমান্তরাল পাত ধারক। এবার এই সমান্তরাল পাত ধারক, ধরো আমি এখানে বি বিভব প্রভেদ দিলাম, তাহলে এখানে বুঝতে পারছো এদের দুজনের মধ্যে কোনো কানেকশন নেই। তাহলে এটা যেহেতু ধনাত্মক পাতের সঙ্গে যুক্ত আছে, এই অংশে ধনাত্মক আধান আসবে। অনুরূপে এখানে যেহেতু ধনাত্মক আধান আসছে, আবেশের জন্য এখানে একই পরিমাণ ঋণাত্মক আধান তৈরি হবে। বা উল্টো দিক থেকে তোমরা বলতে পারো যে এখানে স্যার যেহেতু ঋণাত্মক পাতের সঙ্গে লাগিয়ে রেখেছে বা ঋণাত্মক টার্মিনালের সঙ্গে লাগিয়ে রেখেছে, তাহলে সেখানে ঠিক একই রকম ভাবে ঋণাত্মক আধান যুক্ত হবে। এখানে মজার জিনিসটা কি হলো দেখো, প্রথম কথা, যেহেতু দুটো বিপরীতধর্মী আধানের তল পরস্পরের মুখোমুখি আছে, তাই নিজেদের মধ্যে এরা কখনোই একটা তড়িৎ ক্ষেত্র দ্বারা বাঁধা হয়ে থাকে। সুতরাং এই আধান কখনোই কমে যেতে পারে না, যেটা গোলীয় ধারকের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে আধান ক্ষয় হচ্ছিল, ডিসচার্জ হচ্ছিল। এখানে ডিসচার্জ হওয়ার কোনো জায়গা নেই, এরা পরস্পরের মধ্যে আকর্ষণের দ্বারা বাঁধা হয়ে আছে। যেমন আমি মনে করো তোমরা বাড়িতে কাপড় শুকানোর জন্য ছাদের ওপর দড়ি বাঁধা থাকে, তো দড়ির দুটো প্রান্তে যদি খুব জোরে আমরা টান দিয়ে রাখি, যেমন দড়িটাও খুব টান টান থাকে, এদের মধ্যে একটা শক্তিশালী বাঁধন থাকে। ঠিক এই জিনিসটা এখানে আমরা লক্ষ্য করতে পারি। ধনাত্মক এবং ঋণাত্মক আধান পরস্পরের মধ্যে একটা
টান দিয়ে, সেই টানটা কি না তড়িৎ ক্ষেত্রের টান ই, এবং এই যে তীর চিহ্নগুলো দেখাচ্ছি এই তীর চিহ্নগুলো কি নির্দেশ করছে না তড়িৎ ক্ষেত্রের অভিমুখ, তড়িৎ বলরেখা নির্দেশ করছে, যেটা ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে কাজ করছে। এবং এটা জানো যেহেতু এটা একটা বলরেখা, তার মানে এই টানে এরা বাঁধা হয়ে থাকছে, তাহলে আধান অন্য কোথাও পালাতে পারছে না, তাহলে ধারক হিসাবে এটা আগেরটার থেকে অনেক বেশি ইফেক্টিভ। এবং আমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাসের মূল জায়গাটাই হচ্ছে এই সমান্তরাল পাত ধারক। তোমাদের বইতে আরও অনেক জিনিস ঢোকানো আছে, যে বই তোমরা ফলো করো ছায়া প্রকাশনী, সেখানে অগাধ জিনিস ঢোকানো আছে। আমি বলছি প্রত্যেকটা জিনিসই গুরুত্বপূর্ণ, কিন্তু তোমাদের একটু মাথায় রাখতে হবে কোন জিনিসটা আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেইটার দিকে মনোনিবেশ করা। কারণ এক গাদা জিনিস যেটা নলেজের জন্য তো অবশ্যই চাই, কিন্তু সেটা যদি একটু বেশি হয়ে যায় তোমাদের কাছে, ধরো এমন জিনিস তোমরা বোঝার চেষ্টা করলে যেটা তোমাদের সিলেবাসেই নেই, সেটা বোঝার জন্য তোমরা এত সময় নষ্ট করে দিলে যেটা তুমি ওই সময় আরও 4টে নিউমেরিক্যাল প্র্যাকটিস করতে পারতে। তো সেই ব্যাপারগুলো একটু মাথায় রাখবে। এখানে লক্ষ্য করো দুটো ভিন্নধর্মী আধানের জন্য দুজনের সৃষ্ট বিভবও ভিন্ন হবে, একটা ভি প্লাস একটা ভি মাইনাস। এবার আমরা কি জানি যে এদের মধ্যে বিভব প্রভেদ কত, বিভব প্রভেদ ডেল ভি সমান ভি প্লাস মাইনাস অফ ভি মাইনাস। আর যদি এর ধারকত্ব কত নির্ণয় করতে বলা হয়, তাহলে ধারকত্ব সি সমান কিউ বাই ভি, ধারকত্ব সি সমান কিউ বাই ভি, যেখানে ভি সমান কি ডেল ভি বা কিউ বাই ভি প্লাস মাইনাস অফ ভি মাইনাস। মজার জিনিসটা এখানে যে এদের মধ্যে এই যে আধান, এই আধানের কথা আমরা বলছি, এই আধান কিন্তু বাইরে পালাতে পারে না, যেটা আমি বারবার বলছি, যেটা এই ধারকের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে এখানে বাঁধা আছে, এখান থেকে পালাতে পারছে না। ঠিক আছে, এরপর এখানে আমরা দেখে নেব যে সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে আমরা ধারকত্ব কিভাবে নির্ণয় করি এবং সেটা কি কি বিষয়ের ওপর নির্ভর করে আছে। তবে তার জায়গায় আরেকটা জিনিস আমরা এখানে বলবো, অনেক সময় জিজ্ঞাসা করে সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে মোট আধান কত, মোট আধান। লক্ষ্য করো ধনাত্মক পাতের জন্য কি প্লাস কিউ, ঋণাত্মক পাতের জন্য মাইনাস কিউ, মোট আধান কিন্তু শূন্য। এইটাই হচ্ছে এই ধারকের একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে আধান সংরক্ষিত আছে, কিন্তু আধান থাকলে তার যে বিভব, তার যে শক্তি, সেই শক্তির প্রভাব তুমি দেখতে পাচ্ছ না, কারণ টোটাল আধান শূন্য হয়ে যাচ্ছে। ঠিক আছে, যত পরিমাণ ধনাত্মক আধান আছে তত পরিমাণ ঋণাত্মক আধানও রেখেছি, তো সেই কারণে এখানে মোট আধান সমান শূন্য থাকে। ঠিক আছে, এরপরের এবার এখান থেকে এর একক সে একই ফ্যারাড হবে, সুতরাং এগুলোতে আমরা আর যাচ্ছি না। ঠিক আছে, এরপরে আমরা চলে যাচ্ছি সরাসরি পরের জায়গায়, যেটা হচ্ছে সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে ধারকত্ব কত হবে। সমান্তরাল পাত ধারকের ধারকত্ব। ঠিক আছে, ভালো করে বোঝার চেষ্টা করো। ধরো আমি এরকম একটা পাত রেখেছি আর তার নিচে এরকম একটা পাত রেখেছি, এটাকে যুক্ত করেছি ধনাত্মক প্রান্তের সঙ্গে, এটাকে যুক্ত করেছি ঋণাত্মক প্রান্তের সঙ্গে। বলবে স্যার তো একই জিনিস উল্টো করে আঁকলেন কেন? উল্টো করে এঁকেছি একটু আমাদের সুবিধা হবে বলে। এবার পরিষ্কার বুঝতে পারছো এখানে ধনাত্মক আধান এরকম আসবে, ঠিক আছে, আর এখানে ঋণাত্মক আধান। এই যে পাথটা আছে এটাকে আমি এ বলছি, এই পাথটাকে আমরা বি বলছি। ঠিক আছে, তড়িৎ ক্ষেত্রের অভিমুখ ই কোন দিকে কাজ করছে না লম্বভাবে নিচের দিকে, এটাই তড়িৎ ক্ষেত্রের অভিমুখ নিচের দিকে কাজ করছে। আর এই যে দূরত্বটা কত না আমরা দূরত্বটাকে ধরে নিয়েছি, এই দূরত্বটাকে স্মল ডি, আর এখানে পাথটাকেও এ নিয়েছি, আর এখানে মোট ক্ষেত্রফল, যেহেতু পাত আমরা একটা নিচ্ছি, পাতের তো একটা ক্ষেত্রফল থাকবে তাই না, তাহলে এই ক্ষেত্রফলটা কত, এই ক্ষেত্রফলটাকেও আমরা এ ধরেছি, জানো ক্ষেত্রফল এরিয়া আমরা এই ধরি। ঠিক আছে, তো এই এর সঙ্গে এই এটা
মেলানোর দরকার নেই। এটা এই পাথটাকে চিহ্নিত করার জন্য, এটাকে চিহ্নিত করার জন্য বি, আর এটা হচ্ছে ক্ষেত্রফল। এবার কোনো জিনিসের আমরা ধারকত্ব বের করব কি করে? দেখো, ধারকত্বের একটি সমীকরণ আছে আমার কাছে, সি সমান কিউ বাই ভি। ধরো যদি এখানে আধান কিউ হয়, এখানে মাইনাস কিউ, এটা নিয়ে আমার খুব একটা প্রবলেম নেই। আমি যদি ভিটা বের করে নিতে পারি, তাহলে এখান থেকে অনায়াসে আমি সি কিউ বাই ভি করে আমি এটা ধারকত্ব বের করতে পারবো। এবার ভিটা তো আমি ডাইরেক্টলি বের করতে পারবো না, আমি ই বের করতে পারি। ইটা কি না তড়িৎ ক্ষেত্র। ইটা যদি বেরিয়ে যায়, আমি ভি সমান জানি মাইনাস ই ডট ডি আর এর ইন্টিগ্রেশন। অ্যাকচুয়ালি ডিভি সমান মাইনাস অফ ই ডট ডি আর, বা ডিভি বাই ডি আর সমান মাইনাস অফ ই, তার জায়গায় আমি ভি সমান ইন্টিগ্রেশন অফ ই ডট ডি আর করে দিলাম। এবার সেখান থেকে ভি বেরিয়ে গেলে আমি এবার কাজে লাগাতে পারি। ঠিক আছে, ব্যাপারটা স্টেপগুলো বোঝো। আমাকে আধান বের করতে হবে, ঠিক আছে, আধানটা সাধারণত আমাদের দেওয়া থাকবে, আমাকে বের করতে হবে শুধু বিভবটা। বের করে নেওয়ার পর তাদের রেশিও নিয়ে নাও, খেলা শেষ, আর অন্য কোনো কাজ নেই। এবার আমার প্রথম স্টেপ কি না এইটা, তড়িৎ ক্ষেত্র বের করব। তো তড়িৎ ক্ষেত্র বের করার সবচেয়ে ভালো উপায় কি না গাউসের সূত্র। গাউসের সূত্র থেকে ভালো উপায় আর কিচ্ছু নেই পৃথিবীতে, যত কিছু বলো না কেন গাউসের সূত্র, এছাড়া কিছু উপায় নেই। তো গাউসের সূত্র প্রয়োগ করার জন্য আমার কি দরকার? একটা গাউসীয় তল। আমি একটা গাউসীয় তল কল্পনা করলাম, ঠিক আছে। এই গাউসীয় তলের ক্ষেত্রফল হচ্ছে ডেল্টা এ, ঠিক আছে, গাউসীয় তলের ক্ষেত্রফল হচ্ছে ডেল্টা এ। এবার আমার কাছে সূত্র কি না, আমার কাছে গাউসের সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস ইজ ইকুয়ালস টু কিউ ইনসাইড বা কিউ এনক্লোজড বাই এপসাইলন নট। ঠিক আছে, এই যে শেপটাকে আমি বানিয়েছি না, বেলনাকার যে শেপটা, এটাকে অনেক সময় বলে পিল বক্স। পিল বক্স কেন এটাকে পিল বক্স বলে? অনেক সময় বইতে লেখা আছে পিল বক্সের নয়। তো পিল বক্স এই কারণে বলা হয়, পিল মানে হচ্ছে ওষুধ। আগেকার দিনে ওষুধের যে ডিবে ছিল, এখনকার দিনেও দেখবে জর্দা দোক্তা এর যে ডিবেগুলো হয় এইরকম সিলিন্ড্রিক্যাল হয়, পান দোকানের কাছে ঘুরবে দেখতে পাবে এইসব জিনিস। আগেকার দিনে সিগারেটের ডিবেও এরকমই ছিল। তো সব ধরনের জিনিসপত্র এই সিলিন্ড্রিক্যাল ডিবের মধ্যেই পাওয়া যেত। তো আমরা ওই রকম একটা ডিবা ধরেছি, তো সেই জন্য পিল বক্স, ঠিক আছে। এবার এর মধ্যে আধান কত আছে না, আমি জানি মোট আধান কিউ। তাহলে ক্ষেত্রফল কত না, ক্ষেত্রফল এ। আচ্ছা, একক ক্ষেত্রফলে আধান কত? একক ক্ষেত্রফলে আধান সমান সিগমা ইকুয়ালস টু কিউ বাই এ। আর ডেল্টা এ তে কতটা আধান থাকবে? তাহলে ডেল্টা এ ক্ষেত্রে আধান সিগমা ইন্টু ডেল্টা এ, ঠিক আছে। এবার এখান থেকে ই এর মান বের করার চেষ্টা করো। তাহলে ই ইন্টিগ্রেশন অফ ডিএস, ইন্টিগ্রেশন অফ ডিএস মানে কত? ডেল্টা এ, কারণ আমি যে গাউসীয় তল ধরেছি তার ক্ষেত্রফল তো ডেল্টা এ, সমান কিউ এনক্লোজ কত না সিগমা ইন্টু ডেল্টা এ বাই এপসাইলন নট। হয়ে গেল। তাহলে এখান থেকে ই বেরোলো কত? ডেল্টা এ কেটে গেল সিগমা বাই এপসাইলন নট। এবার সিগমা বাই এপসাইলন নট বেরোনোর পর আমাকে এর পরে আবার কি বের করতে যেতে হবে না, পরে বের করতে যেতে হবে ভি, বিভব প্রভেদ। তাহলে বিভব প্রভেদ কত দেখা যাক না, বিভব প্রভেদ ভি সমান মাইনাস ইন্টিগ্রেশন অফ ই ডট ডিআর। এবার ইন্টিগ্রেশন আছে মানে আমাকে লিমিট আনতে হবে, আধানটাকে আমরা কোনখান থেকে কোনখানে নিয়ে যাচ্ছি, এইটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস বোঝার। কি বোঝার? দেখো, আমি এখানে দুটো তল কল্পনা করেছি, তো একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক। আমরা ধরে নিচ্ছি যে এই ধনাত্মক এবং ঋণাত্মক তৈরি হচ্ছে কি করে। আমরা ধরে নিচ্ছি এই যে আমরা ব্যাটারি লাগিয়েছি, ব্যাটারির কথা ভুলে যাও। ব্যাটারি তো আমরা লাগিয়েছি সেটা কিসের জন্য? যাতে দুটো বিপরীত এর মেরু সৃষ্টি হয়, বিভবের ফলে যাতে একদিক থেকে আরেক দিকে আসে। কিন্তু সাধারণভাবে আমি তো বলতে পারি যে ধরো এখান থেকে যদি আমি একটা আধান স্মল কিউ
ভেঙে এইখানে নিয়ে আসি অন্য একটা তলে, মাইনাস থেকে ভেঙে নিয়ে এলাম। প্রথমে ধরো এদের মধ্যে কোনো আধান নেই, ঠিক আছে, আমি কিউ আধানকে এই প্লেটটা থেকে ভেঙে এই আধানে নিয়ে এলাম, তাহলে এখন এর আধান হয়ে গেল কত, প্লাস কিউ। আর এখান থেকে যেহেতু তুমি আধান নিয়ে নিয়েছো সেটা মাইনাস কিউ। ঠিক একই রকম ভাবে তুমি আরেকটা আধানকে ধরে বেঁধে নিয়ে এলে। তো এই রকম করে এক একটা আধান ঋণাত্মক তল থেকে ধনাত্মকে নিয়ে আসা হয়েছে, আর যত সেটা ধনাত্মকের দিকে এসছে স্টেপ বাই স্টেপ ধনাত্মকের আধান মানে পজিটিভ আধান যেটা সেটা বেড়েছে, আর ঋণাত্মকের নেগেটিভ আধান বেড়েছে। এই হচ্ছে পদ্ধতি। ঠিক একই রকম ভাবে ধরো আমাকে এখান থেকে একটা আধান ডিকিউ খুলে নিয়ে এদিকে যেতে হবে। তো এদিকে খুলে নিয়ে যেতে আমরা কি দেখছি না, যদি ক্ষুদ্র ডিআর দূরত্ব আমাকে যেতে হয় তাহলে আমাকে কৃতকার্য করতে হচ্ছে ই ডট ডিআর। আমাকে কতটা দূরত্ব যেতে হবে না, ডি দূরত্ব যেতে হবে। এই বিন্দুটা হচ্ছে 0, এই বিন্দুটা হচ্ছে ডি। তাহলে তোমাকে ডি থেকে 0 ঋণাত্মক থেকে ধনাত্মকে পৌঁছতে হবে এই ডিকিউ আধানটিকে নিয়ে। তাহলে কতটা বিভব তোমাকে লাগবে এখানে, তাহলে মাইনাস অফ ই ডট ডিআর, আর লিমিটটা কত হয়ে যাবে তখন, ডি থেকে 0। এই লিমিটটা বোঝানোর জন্যই আমি এত স্টোরি বোঝালাম। ডি থেকে 0 ঋণাত্মক থেকে ধনাত্মকের দিকে কেন, ঋণাত্মক থেকে ধনাত্মকের দিকে এই জন্য যে ঋণাত্মক থেকে তুমি আধান ভেঙে ধনাত্মকে ছুঁড়ে ছুঁড়ে মারছ, সেই জন্য ধনাত্মকে আধান বাড়ছে আর ঋণাত্মকে আস্তে 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 আধান কমতে থাকছে। এই হচ্ছে টোটাল স্টোরি। এবার ই এর মান বসিয়ে দাও এখানে, তাহলে ই এর মান বসিয়ে দিলে কি হবে, সিগমা বাই এপসাইলন বাইরে বেরিয়ে চলে এলো, ইন্টিগ্রেশন অফ ডিআর ডি টু 0, ডিআর এর ইন্টিগ্রেশন কি শুধু আর, দ্যাট মিনস সিগমা বাই এপসাইলন 0 আর ডি টু 0, আচ্ছা মাইনাস আছে এখানে অবশ্যই একটা মাথায় রাখবে, মাইনাস আছে, তাহলে সিগমা বাই এপসাইলন নট 0 মাইনাস ডি। তাহলে মাইনাসে মাইনাসে কেটে গেলে আমরা এখানে লিখতে পারি ভি সমান, জায়গাটা কম এবং আমি চাইছি এক জায়গায় সব থাকতে, সিগমা ডি বাই এপসাইলন নট, সিগমা ডি বাই এপসাইলন নট। অনেক সময় বইতে বলা থাকে ডাইরেক্টলি বলা থাকে যে ভি সমান ই ইন্টু ডি, তাহলে ই এসছিল সিগমা বাই এপসাইলন ইন্টু ডি, কিন্তু এই ডাইরেক্টলি লেখাটা আমার মনে হয় ঠিক নয়। আমার জানা উচিত এটা কোথা থেকে আসছে, কেন আসছে, সেটা বোঝানোর জন্য এত কিছু গল্প। এটা সিগমা ডি বাই এপসাইলন, এটাকে অন্যভাবে আমি লিখতে পারি সিগমা ইকুয়ালস টু কি, কিউ বাই এ, এই যে আমরা লিখেছিলাম, তাহলে এটা কিউ ডি বাই এপসাইলন এ। ভি বেরিয়ে গেছে, আমাকে সি বের করতে হবে, তাহলে সি সমান কি, কিউ বাই ভি, বসিয়ে দাও মানগুলো, কিউ থাকলো, ভি এর জায়গায় কিউ ডি বাই এপসাইলন এ, এপসাইলন এ উপরে উঠে যাবে, কিউ কিউ কেটে যাবে, এপসাইলন নট এ বাই ডি, তাহলে সি ইকুয়ালস টু এপসাইলন নট এ বাই ডি। এটি হলো আমাদের সমান্তরাল পাত ধারকের ধারকত্ব। মজার জিনিস লক্ষ্য করো, এখানেও ধারকত্ব কিন্তু এপসাইলন মানে মাধ্যম, এ মানে ক্ষেত্রফল এবং ডি দুজনের মধ্যবর্তী দূরত্বের ওপর নির্ভর করছে, কোনোভাবে আধান বা বিভবের ওপর নির্ভর করছে না। তাহলে যেটা আমরা বারবার ধরে বলছি এটা নির্ভর করে পরিবাহীর প্রকৃতি এবং মাধ্যমের ওপর, সেইটা বারবার করে আমাদের কাছে প্রমাণ দিয়ে যাচ্ছে। সমান্তরাল পাত ধারকের ধারকত্ব এপসাইলন নট এ বাই ডি। ঠিক আছে, আশা করি ব্যাপারটা পরিষ্কার সবার কাছে। এরপর একটা লাস্ট জিনিস করব, দিয়ে আজকের পড়াটা আমি কমপ্লিট করব, কারণ একদিনে বেশি বলাটা ঠিক নয়। ঠিক আছে, এটার পর যেটা আমরা করতে চাইছি সেটা হচ্ছে এই সমান্তরাল পাত ধারকে এই যে আধান সংরক্ষিত হচ্ছে, এই আধান সংরক্ষণের ফলে কতটা শক্তি সংরক্ষিত হলো, কতটা শক্তি সংরক্ষিত হলো, তাহলে সেইটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে মোটামুটি সমান্তরাল পাত ধারকের আমাদের বেসিক জিনিসগুলো ক্লিয়ার হবে। এইটা একবার ক্লিয়ার হয়ে গেলে এর পরের দিন আমরা পরের জায়গায় যেতে পারবো।
আশা করি এই জায়গাটা পরিষ্কার। যদি কারো লেখার দরকার থাকে এই জায়গাটায় ভিডিও পজ করো, লেখো বা রিপিট করে শুনে নাও, ঠিক আছে? তাহলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। আমাদের এর পরের উদ্দেশ্য হলো সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে সঞ্চিত শক্তির পরিমাণ। সমান্তরাল পাত ধারকের সঞ্চিত শক্তির পরিমাণ। কতটা শক্তি সঞ্চিত থাকে যদি আমরা একটা ধারকে এরকম ভাবে লক্ষ্য করি। ধরো এখানে কিউ আছে, এখানে মাইনাস কিউ আছে, ঠিক আছে? কতটা শক্তি এখানে থাকে কি করে বের করব কতটা শক্তি থাকে? আচ্ছা, আমরা গলীয় তলে গলীয় ধারকের ক্ষেত্রে যেভাবে শক্তি বের করেছিলাম ঠিক একই রকম ভাবে আমি যদি ধরে নিই যে এই দূরত্বটা হচ্ছে ডি, ঠিক আছে? তাহলে আমি আগেও বললাম যে কিভাবে এটা তৈরি হয়েছে। আমরা কল্পনা করছি যে এই পাতটা থেকে এক একটা আধান ভেঙে ভেঙে ছুঁড়ে দেওয়া হয়েছে, তখন এখানে কি হয়েছে, আধানের ভ্যাকেন্সি তৈরি হয়েছে, তাই জন্য এটা ঋণাত্মক, আর এখানে এক একটা আধান এসছে সেই জন্য এটা ধনাত্মক, ঠিক আছে? এবার আমরা জানি যে যখনই তুমি একটা আধান দিচ্ছ কোথাও, সেখানে কি ক্রিয়েট হচ্ছে, একটা বিভব তৈরি হচ্ছে। সেই বিভবটা কি করছে না পরবর্তী আধানের আশাটাকে আটকানোর চেষ্টা করছে, আর সেই জন্যই তোমাকে কৃতকার্য করতে হয়েছে। তাহলে এইটা তৈরি করতে যতটা কৃতকার্য লেগেছে সেই কৃতকার্যটাই এর মধ্যে শক্তি হিসেবে সঞ্চিত আছে। দেখা যাক কতটা কৃতকার্য লেগেছে। যদি বিভব ভি হয় তাহলে এখান থেকে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ আমরা সবসময় দেখছি কি সমান্তরাল ভাবে ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে। তাহলে ডি কিউ আধান এখান থেকে এই আধান এদিকে নিয়ে আসতে কতটা কৃতকার্য করতে হবে, ঠিক আছে? তাহলে ক্ষুদ্র কৃতকার্য, ক্ষুদ্র ডি কিউ আধান ঋণাত্মক থেকে ধনাত্মক প্লেটে আনতে কৃতকার্য কত না ডি ডব্লিউ সমান ভি ইন্টু ডি কিউ। ডি ডব্লিউ সমান ভি ইন্টু ডি কিউ, কারণ এর মধ্যে বিভব আছে ভি, তাহলে ভি ইন্টু ডি কিউ। বা এই ভিটাকে ইন দ্য সেন্স বলতে পারো এটা ভি প্লাস এটা ভি মাইনাস, তো অ্যাকচুয়ালি ভি ইজ নাথিং বাট ভি প্লাস মাইনাস ভি মাইনাস, এটা বিভব প্রভেদ অ্যাকচুয়ালি। তাহলে ডি ডব্লিউ ইকুয়ালস টু ভি ইন্টু ডি কিউ। আবার উল্টো দিকে আমরা পড়েছি কি কিউ সমান সি ইন্টু ভি, তাহলে ভি সমান কি কিউ বাই সি। তো কিউ বাই সি যদি আমি এখানে বসিয়ে দিই, এই যে আধানটা ডি কিউ, আমি আবার বলছি এটাকে ক্যাপিটাল কিউ করে নাও তাহলে আমাদের ক্যালকুলেশনটা সুবিধা হবে। তাহলে কিউ বাই সি ইন্টু ডি কিউ, ওকে, এটা সমান ডি ডব্লিউ। এবার আমাকে যদি মোট কৃতকার্য বের করতে হয়, পরিষ্কার বুঝতে পারছো আমাকে ডব্লিউর ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে ডব্লিউ বের করতে গেলে ইন্টিগ্রেশন, তাহলে ইন্টিগ্রেশন অফ কিউ সি ইন্টু ডি কিউ। লিমিট কত না কত আধান সংরক্ষণ করেছো না 0 ছিল, সেখান থেকে আমি কিউ করেছি, ঠিক আছে? তাহলে 1 বাই সি কিউ স্কোয়ার বাই 2 লিমিট 0 টু কিউ বসাই যদি কিউ স্কোয়ার বাই 2c, ঠিক আগে যেরকম এসেছিল ডব্লিউ সমান কিউ স্কোয়ার বাই 2c, ঠিক আছে? তাহলে এখান থেকে বোঝা গেল এইটি হচ্ছে আমার কৃতকার্য, আর যেটাই কৃতকার্য সেটাই তোমার ই মানে সঞ্চিত শক্তি। অনেক সময় দেখবে তড়িৎ ক্ষেত্র এবং শক্তি দুটোই ই দিয়ে চিহ্নিত করে ফেলা হয়, তবে কিছু কিছু বইতে এই ই এর জায়গায় এটাকে ইউ দিয়েও চিহ্নিত করে, ক্যাপিটাল ইউ, ইউ ইকুয়ালস টু সঞ্চিত শক্তি, যাতে তড়িৎ ক্ষেত্রের সঙ্গে মিলিয়ে না যায়, ঠিক আছে? এবার আমরা যেহেতু কিউ সমান সিভি জানি, এখানে সিভি লিখে দাও। তাহলে ইউ সমান কিউ স্কোয়ারের জায়গায় আমরা কি লিখতে পারি সিভি হোল স্কোয়ার বাই 2c। তাহলে একটা সি কেটে যাবে, হাফ সি ভি স্কোয়ার। আবার সিভি সমান কিউ, এটাও একটা মজার জিনিস।
তাহলে এখান থেকে আমি লিখতে পারি হাফ অফ সিভি ইন্টু ভি। তাহলে এখান থেকে ইট ইজ হাফ অফ কিউ ইন্টু ভি, এটা সমান ইউ। তাহলে মজার জিনিসটা হচ্ছে যে আমরা বিভিন্নভাবে সমান্তরাল পাঠধারকের ক্ষেত্রে শক্তি নির্ণয় করতে পারি। এই তিনটে ইকুয়েশন আছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। যে যে মান আমাকে দেওয়া থাকবে সেই সেই মানের উপর ভিত্তি করে আমি ঠিক করব যে কোন সমীকরণটা ব্যবহার করব যেটা দিয়ে আমার শক্তি নির্ণয়টা সহজ সাধ্য হবে, এছাড়া আর কিছু না। ভালো করে এই জিনিসটা দেখো, বই থেকে ভালো করে পড়ো। আমি এইটা পাঠানোর সাথে সাথে কিছুক্ষণের মধ্যে বা একদিনের পরে আমি একটা ডিপিপি পাঠাবো তোমাদের, ঠিক আছে? তো সেই ডিপিপি দেখে যদি কোশ্চেনগুলো করতে পারো তাহলে বুঝতে পারা যাবে যে এই ভিডিওটা তুমি বুঝতে পেরেছো। কারণ শুধু ভিডিও দিয়ে লাভ নেই। এখন আমার যেটা পরিকল্পনা, প্রত্যেকটা ভিডিওর শেষে আমি 5টা কি 7টা করে কোশ্চেন পাঠাবো এবং সেই কোশ্চেনের অ্যান্সারগুলো তোমার করতে পারা চাই, তবে গিয়ে আমি বুঝবো যে হ্যাঁ। এবং সেই কোশ্চেনগুলো একদম সবকটাই বলতে পারো যে নিউম্যারিক্যাল থাকবে, কারণ নিউম্যারিক্যাল যদি কোনো চ্যাপ্টারের করতে পারো তাহলেই বুঝবে যে তুমি সেই চ্যাপ্টারটা বুঝেছো। ঠিক আছে, আজকের মতো এইটুকুই।